গান, প্রশ্নোত্তরের গান, কবি গান, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, কোরআন, পুরাণ, বাইবেল, দর্শন, রাজনীতি সমস্ত কিছু নিয়েই কবি গানে আলোচনা হয়। আপনারা জানেন, আজ থেকে 26 বছর আগে আমার একটা ক্যাসেট বেরিয়েছিল, যে ক্যাসেটটার নামই হচ্ছে ভারত মাতা কি জয়। আমি সেখানে অভিনয় করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত মাননীয় অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায়। আর আমার বিপক্ষ কবি প্রভাত সরকার সেই আমেরিকার বিল ক্লিন্টন হয়ে আমাকে প্রশ্ন করেছিল। আমেরিকার বিল ক্লিন্টন প্রশ্ন করছে, পোখরানে যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেই বিস্ফোরণের বিরুদ্ধে আমেরিকার বিল ক্লিন্টন তিনি প্রশ্ন করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর সান্নিধ্যে। আমি অটল বিহারী বাজপেয়ী হয়ে জবাব দিয়েছিলাম, যদি ক্যাসেটটা খুঁজে পান শুনে দেখবেন। তাহলে আমি রাজনীতি করি না, আবার রাজনীতি করি, কবি গানটাই রাজনীতিতে ভরা। এই কবি গানের লড়াই করতে গিয়ে বহু রাজনৈতিক চক্রান্তের শিকার আমি হয়েছি। আমি আপনাদের অসীম সরকার, আমি কাউকে বিরাটভাবে আক্রমণ করি না কখনো, আমি পয়েন্ট নিয়ে কথা বলি। 213টা আসন যখন পেয়ে গেল আর বিজেপি সরকার পেল, বিজেপি দল পেল 77টা আসন। বিজেপি দল 2,28,00,000 ভোট পেল, তাই তো? তার থেকে তৃণমূল কংগ্রেস 213টা আসন পেল বটে, হয়তো 50 থেকে 60 লক্ষ ভোটের ব্যবধান, তাই তো? তাহলে ভারতবর্ষের 10 কোটি লোকের মধ্যে, খুব হিসেব করবেন, আমাদের পশ্চিমবাংলায় 10 কোটি লোকের মধ্যে বিজেপি দলটা কিন্তু 2,28,00,000 মানুষ তাদের সমর্থন করলো। 77টা আসন পেল ঠিক, কিন্তু দেখা গেল 92টা আসনে খুব কম ভোটে এরা পরাজিত, তাই তো? তাহলে আমরা বিজেপি দলটাকে সমর্থন করেছে যারা 2,28,00,000 জনগণ পশ্চিমবাংলার, তারা কিন্তু একেবারে কম না। 77টা আসন কম না। কংগ্রেস 0 হয়ে গেল, সিপিএম 0 হয়ে গেল, বিজেপি বিরোধী দল হিসাবে হিরো হয়ে উঠে আসলো, তাই তো? এইবার কথা হচ্ছে 213টা আসন পাওয়ার পরেও এত কিসের ভয়? মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভেতরে ঢুকলো যে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, তাদের নারীকে ধর্ষণ করো, তাদের বাড়ি ছাড়া করে দাও, তাদের দোকানে তালা লাগিয়ে দাও, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি করো, তারা যেন জীবনে বিজেপিকে ভোট দিতে না যায়। এই ভয়টা কেন? এই প্রশ্নটার জবাব যেন তৃণমূলের বড় বড় নেতারা দেয়। আমি কবি গান গাওয়া মানুষ, প্রশ্ন রেখে গেলাম, যদি আবার জবাব দেয় আমাকে আবার আনবেন, আমি আবার তার আর্গুমেন্ট করব, ঠিক আছে? তাহলে 213টা আসন পাওয়ার পরে এত ভয় কেন ভিতরে? তাহলে তিনি তো বাংলার গর্ব মমতা, তিনি মমতাময়ী মা, আমিও তাকে মা বলে সম্বোধন করি, যে কোনো নারীকে আমি মা বলে সম্বোধন করি, তিনিও আমার মা। তিনি মা, মাটি, মানুষের কথা বলেন, কত ভালো মা। এত ভালো মা সব জায়গা পাওয়া যায়? ওরে বাবা, আমার তো মার কথা বলতে গিয়ে এত ভালো মা যদি হয়, তাহলে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের মা কি মমতা ব্যানার্জি না? না খালি তৃণমূলকে যারা ভোট দিয়েছে তাদের মা মমতা ব্যানার্জি? আর একটা প্রশ্ন করে গেলাম, এই প্রশ্নের জবাবগুলো আপনারা নেবেন। যারা ভোট দিয়েছেন তৃণমূলকে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার কে দিয়েছে? তৃণমূল দলকে।
এটা সাংবিধানিক মৌলিক অধিকার জনগণের। এই মানুষগুলো একদিন কংগ্রেসকে ভোট দিত, সেই মানুষগুলো সিপিএমকে ভোট দিয়ে এনেছিল, সেই মানুষগুলো সিপিএমের অত্যাচারে অত্যাচারিত হয়ে ভাবলো পরিবর্তন চাই, আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে আসি। সেই মানুষগুলোই তো দিয়েছিল, তাহলে মমতা ব্যানার্জিকে তারাই ভোট দিয়েছিল এই মানুষ। তাহলে সেই মানুষ আজ 2,28,00,000 মানুষ যদি বিজেপিকে ভোটও দিয়ে থাকে, তাহলে তুমি তোমার ভালোবাসার দ্বারায়, তোমার উন্নয়নের দ্বারায় সেই মানুষের মন জয় না করে কেন তোমার প্রশাসনকে লেলিয়ে দিয়ে, গাজার কেস দিয়ে, মিথ্যা কেস দিয়ে, ঘর বাড়ি ভেঙে মানুষের উপরে সন্ত্রাস সৃষ্টি করলে? একটা দুঃখের বিষয় কি, আগে ওনার নামের সঙ্গে থাকতো সততার কি যেন প্রতীক, ওটা গেল কোন জায়গায়? সততার প্রতিকার লেখা থাকে না, এখন লেখা থাকে বাংলার গর্ব মমতা। খুব ভালো কথা, যা যা লিখতে ইচ্ছে করে লেখো, ওতে আপত্তি কিছু নাই। তাহলে সততার প্রতীক আর এখন লেখা থাকে না কেন? ঘন ঘন মিথ্যে কথা বললে আর সততার প্রতীক লেখা যায় না। যদি বলেন কিসের মিথ্যে কথা বলেছে, উনি নিজে বলেছেন পশ্চিমবাংলায় ভোটের ইলেকশনের রেজাল্টের পরে না কোনো সন্ত্রাস হয়নি, তো যার জন্য কোর্টে যেতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে এবং জাতীয় মানবাধিকার কমিশনের কাছে তাদের আবেদন রাখতে হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। কোর্ট বলেছে তাহলে আপনারা রিপোর্ট দিন। তাদের রিপোর্টের উপর ভিত্তি করে 5 জন হাইকোর্টের জাজ বসে বলেছে সিবিআই তদন্ত হওয়া দরকার, কারণ বাংলায় যে সন্ত্রাস হয়েছে এই সন্ত্রাসীদের, এই খুনিদের বেছে বের করা দরকার। লজ্জা করে না? সন্ত্রাস হয় নাই বলো, তুমি তৃণমূল করো, তাতে কি আছে? তাই বলে মানুষ মারবা নাকি? দোকান বন্ধ করে দেবা নাকি? জোর করে জমি দখল করবা নাকি? মাঠের থেকে শ্যালো তুলে নিয়ে যাবা নাকি? নারী ধর্ষণ করবা নাকি তোমার লুঙ্গি বাহিনী দিয়ে? এটা কেমন তৃণমূল? এটা কেমন ব্যবহার? কেমন বাংলার গর্ব মমতা? আমি প্রশ্ন করে গেলাম, জবাব যদি থাকে তাহলে তৃণমূলের নেতারা যেন জবাব দেয়, লিখে রাখবেন জবাব। আমি মাইক ছেড়ে দেব, যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে কালকে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাব। বললাম উনি পারবে না জবাব দিতে, আমার পাশে দাঁড়ায় উনিও বলবে আমিও বলবো। তাহলে 5 জন জজ মাননীয় জাজ যারা, তারা তো আর ফাঁস খেয়ে জাজ হয় নাই। সিবিআই তদন্ত দিল কেন? আর সিবিআই ধরে 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 তাদের অ্যারেস্ট করলো কেন? তাহলে আপনি যে বললেন কোনো সন্ত্রাস হয়নি, তো মানে মুখ দিয়ে বলবে একটা আর কর্মে আর একটা। একটা গল্প মনে পড়িছে, কব নাকি? কব। এক মিয়া ভাই ওই কোরবানি দেবে বলে একটা গরু কিনে নিয়ে যাচ্ছে, ঈদে কোরবানি দেবে। তাই গরুটার দাম নিয়েছে 40,000 টাকা। এখন যখন নিয়ে যাচ্ছে মিয়া ভাই গান গাচ্ছে, লালনের গান আর যাচ্ছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন। কি সুন্দর গান! মিয়া ভাই গাড়ি নাচায় নাচায় গাচ্ছে, গরু দৃঢ়ায় ডানি ভাই, এই যা যা, এই ডানি ডানি ডানি, হ্যাঁ, সত্য বল সুপথে চল ওরে আমার। এক মিয়া ভাই দেখে বলছে, ও মিয়া গরু কিনছো কত দিয়া? কয় কোরবানির বাজার, গরুর দাম নেছে 60,000। কিনছে কত দিয়া? 40,000। মানে গরু ভাবতিছে শালা গাই বাকি আর কই বাকি। সত্য বল সুপথে চল রে আমার মন, আমারে কেনলো 40,000 দিয়া, আর জিজ্ঞেস করছে ও মিয়া গরু কিনছে কত দিয়ে? কয় 60,000 দিয়া। গরু মনে মনে গজরাচ্ছে, এই তো সহ্য করা যায় না। আর একটু যখন গেছে আর এক মেয়া জিজ্ঞেস করছে, ও মেয়া আরে গরু কিনছো কত দিয়া? কয় মেয়া জানো না কোরবানির বাজার, গরুর দাম নেছে 80,000। আর গান জুড়ে দিয়েছে, সত্য বল
সুপথে চল ওরে আমার মন। গরু করিছে কি রাগ করে এক টান দিয়ে দড়ি ছিঁড়ে দিয়ে দৌড় আরম্ভ করেছে। মেয়ে কয় এই গরু তুই যাস কেন? কয় যে এত মিথ্যে কথা কয় গরুর পেটে ওষুধ জয় না। মমতা ব্যানার্জিও তাই, এত মিথ্যে কথা কয় গরুর পেটে ওষুধ জয় না। এইরকম মিথ্যে কথা একজন মুখ্যমন্ত্রী বলতে পারে? আমার জ্ঞানের বাইরে, আমার জ্ঞানের বাইরে। শুধু গদির জন্য এইরকম বলা যায় আর এইরকম কাজ করা যায়? এখানে আমার একটা সন্দেহ হয়, এখানে আমার একটা সন্দেহ হয়। কি হয়েছে আমি জানি না, তবে আমি একটা কথা বলতে চাই। কি সন্দেহ হয় জানেন? ওনার মনে ভয় আছে যে পিকের খেলায় মূলত কিন্তু বিজেপি ভোট পাইছে, আমরা কায়দা করে ওইটা আমাদের মধ্যে দিয়ে নিয়ে জয়যুক্ত হয়েছি। এই জন্য মানুষকে ভয় দেখাতে হবে যাতে বিজেপিকে ভোট না দেয়, আমার মনে হয়। আপনারা কি করেন? তাই নাহলে মারামারি করবে কেন? আমার দলে এত মানুষ, আমার 213টা আসন, আমি মারবো কেন? কি বলেন আপনারা? কি বলেন? তার মানে ওনরা জানে যে আসলে জনগণে ভোট আমাদের দেয় নাই, ওটা খেলা করার ছলনায় ভোট আমি কায়দা করে নিছি। এই জন্যে মানুষের উপর অত্যাচার করতে হবে, আতঙ্ক সৃষ্টি করতে হবে, যাতে মানুষ আর বিজেপিকে ভোট দিতে না যায়। এটা আমার সন্দেহ, এবং সন্দেহটা সঠিক। এটা শুধু সন্দেহ নয়, কারণ তার আচার ব্যবহার তাতেই এটা উদ্ঘাটিত হয়। তাহলে তিনি যেন এর জবাব দেন। তিনি তো এখানে আসবেন না। যারা আমার তৃণমূলের বড় বড় নেতারা বক্তব্য রাখেন, এর জবাব দিয়ে যেন বক্তব্য কাটটা দেন। ওনাদের অভ্যাসটা কি জানেন? আপনি এই জায়গার একটা ভুল ধরলে ওনারা লাভ দিয়ে উত্তরপ্রদেশে চলে যাবে। উত্তরপ্রদেশ এটা হচ্ছে কেন, হাতরাসে হচ্ছে কেন, তার মানে হাতরাসে নারী দর্শন করবে, আর তার জন্য বাংলায়ও নারী দর্শন হবে। এটা কোনো কথা হয়? তোমার বাংলা তুমি সামলাবা, উত্তরপ্রদেশের যে ক্ষমতাসীন সরকার প্রশাসন তারা দেখবে। যদি বলেন এখানে হচ্ছে কেন, উত্তরপ্রদেশে কি হচ্ছে, ওখানে গুজরাটে হচ্ছে কেন, দেখবেন টিভিতে ফাজিলের দল। আরে তোর বাংলার কথা কয়া, এখানকার কথা বললে উত্তরপ্রদেশ গুজরাট টানো কেন? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে এই 8-9 বছর বয়স বারান্দায় দাঁড়িয়ে সকালবেলা ল্যাংটা হয়ে পেশাব করতেছে। এক দাদু কয় এই মেয়েটা বয়স তো একেবারে কমায় নাই, 8 বছর বারান্দায় দাঁড়িয়ে পেশাব করতেছিস কেন? কয় তোমাকে গরুতে আমাকে ধান খাইছে কেন? কোনো মানে হয়? তোমার বাংলায় সন্ত্রাস হচ্ছে কেন, তুমি আমাদের মিছিল করতে দিচ্ছ না কেন? তার জবাব দাও। কয় কি ত্রিপুরায় আমাকে খেদাই দিল কেন? আরে ত্রিপুরার ব্যাপারটা ত্রিপুরা বোঝো, তোমরা কেস করো। আমরা যেমন তোমরা আমাদের উপর অত্যাচার করেছো, আমরা হাইকোর্টে গিয়েছি, মানবাধিকার কমিশনে গিয়েছি, সিবিআই তদন্ত দিয়েছে। তোমরা যদি নিজেদের গাড়ি নিজেরা না ভেঙে থাকো, তাহলে তোমরাও যাও প্রশাসনের কাছে। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, মানবাধিকার কমিশন আছে, সিবিআই সিআইডি সব আছে। সেই জায়গায় না যাইয়ে তোমরা আমাদের মারো কেন? ত্রিপুরায় আমাকে মারলো কেন? কি ল্যাংটায় প্রস্তাব করিস কেন? তোমাকে গরুতে আমাকে ডান খাইছে কেন? এর কোনো মানে হয়? এর কোনো মানে হয়? তাহলে ব্যাপারটা কিন্তু এখানে যাকে ওনারা 213টা আসন পেয়েছেন, ভালোভাবে পেয়েছেন, মেনে নিলাম। সত্যি মানুষের মনে বিরাট দুঃখ ছিল। তেলের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম, পেট্রোলের দাম। এই দাম কমাবার জন্য তো কম আন্দোলন করেনি তৃণমূল, সিপিএম, কংগ্রেস। কিন্তু যখন কেন্দ্রীয় সরকার তার নিজের ট্যাক্স থেকে 10 টাকা ছেড়ে দিয়েছে ডিজেলে লিটার প্রতি, 5 টাকা ছেড়ে দিয়েছে পেট্রোলে, ছাড়লে কি হলো? মূলত ডিজেলের দাম 12 টাকা কমলো, পেট্রোলের দাম 6 টাকা কমলো। 10 টাকা ছাড়লে আর 2 টাকা এখান থেকে আবার বাদ যায়, সেটা হচ্ছে অন্যভাবে, রাজ্য সরকার দেয় না। কথাটা বোঝা গেল? তাহলে 12 টাকার 6 টাকা কিন্তু হিসেব করবেন, গিয়ে জিজ্ঞেস করবেন তেলের পাম্পে 10 টাকা কমলে 12 টাকা কমে যায়। এইবার তাই দেখে
যাদের একটু একটু দয়া মায়া মমতা একটু আছে মানুষের উপরে, আর ভিতরে একটু লজ্জাবোধ আছে, যে ভারত সরকার যখন 10 টাকা কমাই দিয়েছে, আমরা অন্তত 5টা টাকা কমাই। 23টা রাজ্য কমিয়ে দিয়েছে, 23টা রাজ্য। আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমার দ্বারা হবে না, আমি 1 টাকা কমাইছি না। হবে কেন? আমি যদি বলতে যাই, কারণ ওই টাকাগুলো যদি কমাইয়ে দেয়, তাহলে ক্লাবের টাকা, পূজা কমিটির টাকা, ইমাম ভাতার টাকা, এই টাকাগুলো কোথা থেকে আসবে? ক্লাবে যদি টাকা না দেয়, তাহলে খেলা করতে ভোটের কেন্দ্রে কারা যাবে? জোর জবরদস্তি করে বিজেপিদের কারা মারবে? ওই টাকাগুলো জোগাতে হবে তার। লক্ষ্মীর ভান্ডার, আমার হাসি পায়। তার মধ্যে আবার কাস্টিজিয়াম আছে। শিডিউল কাস্ট লক্ষ্মী হলে 1000 টাকা পাবে, জেনারেল লক্ষ্মী 500 টাকা পাবে। লক্ষ্মীর মধ্যে আবার শিডিউল কাস্ট আর জেনারেল কাস্ট আছে, কি আছে না? নাকি লক্ষ্মীরে আবার দেখিছে, লক্ষ্মী ভাগ করে ফেলিছে, শিডিউল কাস্ট লক্ষ্মী আর জেনারেল কাস্ট লক্ষ্মী। ভালো, মা বাঁচিয়ে থাকো আর কয়দিন, বাংলার সর্বনাশটা করিয়ে যাও তুমি। লক্ষ্মী কখনো শিডিউল কাস্ট আর জেনারেল কাস্ট হয় নাকি? ব্যাপারটা কি হলো এই জায়গায়? তাহলে বেশ ভালো কথা। আচ্ছা, এই যে ক্লাবের টাকা, পূজা কমিটিকে 50,000 করে টাকা, লক্ষ্মীর ভান্ডারের জন্য যে টাকা, এই টাকাগুলো একসঙ্গে করলে এটা তো ত্রাণ, ভিক্ষা। আমার মনে হয় বাংলায় এত মানুষের চাকরি দেওয়া যেত যারা 60 বছর পর্যন্ত বেতন নিয়েও এতগুলো টাকা নিতে পারতো না, কয়েক লক্ষ চাকরি হয়ে যেত। তাহলে উনি চাইছেন কি? ত্রাণ দিয়ে ভোট নেবেন, পরিত্রাণ করবেন না। ত্রাণ আর পরিত্রাণ দুটো আলাদা শব্দ। আমরা চাইছি পরিত্রাণ, আমরা ত্রাণ চাই না। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, সারা বিশ্বে এখন সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তিনি বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর এরা বলবে কি বিজেপি দল নাকি সাম্প্রদায়িক দল। আমি কালকে আমার মন্দিরে কোনো মেয়ারে পাঠিয়ে দেন, মৌলবীরে আমি নামাজ করতে দেব, যদি না দেই তখন আমার দুটো কান কেটে দেবে। আমার মন্দিরে বনগার বাড়ি পাঠিয়ে দেন, আমার মন্দিরের বারান্দায় বসে যায় নামাজ পেতে, সে নামাজ করবে, আমি আপত্তি করব না। আমি সনাতন ধর্মের মানুষ, আমি জানি আল্লাহও যা, হরিও যা, কালীও যা, কৃষ্ণও যা, একই শক্তির খেলা, আলাদা কিছু নয়। আমি প্রশ্ন করতে চাই, যারা বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দেয়, তার একটা মানুষ বলুন, কালকে আমি জয়ডঙ্কা নিয়ে হরিনাম করতে কোনো মসজিদে যাব, খোল করতাল নিয়ে গিয়ে আমি একটু কৃষ্ণ নাম গাবো, একটা মসজিদে আমাকে করতে দেওয়াতে পারবেন আপনি? যদি পারেন তখন আমি বলবো আপনার কথা ঠিক, কোনো মিয়া মসজিদে কৃষ্ণ নাম করতে দেবে না, হরিনাম করতে দেবেন না। আর আমরা নাকি সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল যদি হতো তাহলে 7টা মোর্চার মধ্যে সংখ্যালঘু মোর্চা থাকতো। আমরা যখন মিটিংয়ে যাই, সেখানে এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, কিষাণ মোর্চা, মহিলা মোর্চা, সংখ্যালঘু মোর্চা আছে না? সেখানে তো মিয়া ভাইরা এসেও বসে। তাহলে আমরা যদি ভাবতাম যে আমাদের মুসলমান বিরোধী আমরা, তাহলে কখনোই ভারত সরকার বিজেপির মধ্যে সংখ্যালঘু মোর্চা তৈরি করতো না, করতো না, করতো না। আমার পয়েন্টগুলো আপনারা শুনে যাবেন, ওদের কাছে জবাব যাবে। 80 কোটি মানুষকে খাবার দিলেন। আমরা যে বিপদে পড়েছিলাম লকডাউনে বাবা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2 টাকা করে এক একজনকে মাসে কয় কেজি করে চাল দিতেন বলুন? 2 টাকা করে কয় কেজি দিতেন? 2 কিলো করে চাল দিতেন, তাই তো? এই যে 2 টাকা করে চালটা দিতেন, এই চালের মূল দাম কত আর উনি কত দেয়? আমরা কত দিই জানেন? এই চাল কেনা 32 টাকা 64 পয়সা।
এই 32 টাকা 64 পয়সায় কেন্দ্র দেয় 29 টাকা 64 পয়সা। ভালো করে শুনেন, রাজ্য দেয় 1 টাকা আর জনগণ দেয় 2 টাকা। 2 টাকা আর 1 টাকা 3 টাকা আর 29 টাকা 64 পয়সা, হচ্ছে 32 টাকা 64 পয়সা 1 কেজি চালের দাম। তাহলে রাজ্য সরকার দেয় মাত্র 1 টাকা ভর্তুকি, আমরা 2 টাকা দিয়ে কিনি, আর কেন্দ্রীয় সরকার দেয় 29 টাকা 64 পয়সা। আচ্ছা যাই কি, তাহলে আমরা তো 4 টাকা দিলে ওই 2 কেজি চাল পাতাম, কিন্তু যদি 5 কেজি কিনতে যেতে হতো কম করে 150 টাকা লাগতো কিনা বলুন? তাহলে একজনের লাগতো 150 টাকা। আপনার যদি সংসারে 10 জন থাকে তাহলে কত লাগতো? 1500 টাকা। তাহলে মোদিজি 80 কোটি মানুষকে খেতে দিয়েছেন। উনি কিন্তু কখনো বলেন নাই যে কেন্দ্রীয় সরকার যে কাজটা করলো খুব ভালো কাজ, এটা মানুষের মুখের খাদ্য জোগালো, আমরা তাকে ধন্যবাদ জানাই। এখন যখন মোদিজি বলেছে নভেম্বরের 30-এর পরে আর আমরা বিনে পয়সা চাল দেব না, এখন পাই না আরো 6 মাস দাও। কেন? তুমি দাও, তোমার এত দেও, তুমি দাও। মোদিজি আর দেবে না, এবার তুমি দাও 5 কেজি। কেমন পারো দাও, তুমি সব করবা, তাহলে এটা করবা না? হ্যাঁ, কায়দা আছে বাবা, অত সোজা না। উনি এক বাংলা নিয়ে আছেন, আর মোদিজি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের দিকে তার লক্ষ্য করতে হচ্ছে। চোখ বুঝিয়ে তাকায় দেখবেন, এক এক রাজ্যে গেলি ভাষা টাষা বোঝা যায় না। ইটি কিনি কাম পিনটা কারেক্ট ঘাম মাকে চলে সাটা কিচ্ছু বুঝি না। সেই জায়গার মানুষও কন্ট্রোল করতে হবে। আমরা খালি বাংলা নিয়ে গেছি, বাংলাটারে তুমি খালি 5 কেজি করে চাল আর 6 মাস তুমি দাও। যে এতদিন মোদিজি দেশে যখন, এখন আমরা 5 কেজি করে দিয়ে দেখাই দিচ্ছি, তা দেবে না। আর ভালো করলি কবে না, ওনার হচ্ছে বলবো কি, নিজের চোখ কানা করিয়ে মানে পরের ভালো কোনোদিন দেখতে পারবেন আপনি। উনি পরের ভালো কোনোদিন দেখতে পারবে না। যে কয়টা মন্ত্রী সবাই যারা মন্ত্রী আছে, যারা যারা পাইতেও দিতে পারবে, দেখবেন তারাই তার খুব প্রিয় হবে। আর যে একটা উচিত কথা কবে, বেটাও বেশি বলো না, সরো, একটা পায়খানাও যদি আপনি করতে যান সরকারি টাকায়, লিখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্যে পায়খানাটি নির্মিত হইল। মিথ্যা কথা কইছি না, সত্যি কথা কইছি। সব জায়গায় একটা বাসের ওই যে যারা দাঁড়ায় কি বলে ওকে, বাস স্ট্যান্ডে যে প্রতীক্ষালয়, ওখানেও লিখতে হবে। মানে যারা মন্ত্রিসভায় রয়েছে কারো কিন্তু কোনো কর্তৃত্ব নাই। এখন উনি কতগুলো মন্ত্রী রেখেছেন, 8টা দপ্তর ওনার হাতে রেখেছেন। খুব ভালো কথা, খুব ভালো কথা। পুলিশ মন্ত্রী নাম কি? মমতা। মুখ্যমন্ত্রী মমতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা, অর্থমন্ত্রী মমতা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মমতা। খালি খালি আর কেউরি না নিয়ে একা একাই করো। বুঝতে পারছেন ব্যাপারটা? এইবার একটা ধুম তুলেছে, দেখেছেন আমরা কত ভালো, সব তৃণমূলে চলে আসছে। একটা বিজেপিও তৃণমূলে যায় নাই, আর একটা বিজেপিও তৃণমূলে যাবে না। তারা রাষ্ট্রবাদী মানুষ, তারা ভারতবর্ষকে ভালোবাসে। গেছে কারা? যারা দামা ধরা ভাবছিল এইবার তৃণমূল যাবে মারা, এইবার আমাদের দরকার বিজেপির লেজ ধরা। কায়দা আছে। তখন এই বিজেপির দলে এসে কি কি বলিছে মমতা ব্যানার্জিরে একটু ভাবি দেখেন। আর কি সুন্দর 2 হাত বাড়ায় দিচ্ছে, চলে এসো চলে এসো, কেন দূরে থাকবে, আমার ঘরের মানুষ আবার ঘরে ফিরে এসেছে, চলে এসো, যাও তোমার কয়জন নিয়ে তুমি চলে যাও, আমার একজনও যাবে না। আমার মোদিজিকে যারা ভালোবাসে, ভারতবর্ষকে যারা ভালোবাসে, তার একজনও যাবে না। এবং আজকে বিজেপি মরে গেছে, আমরা একটু চুপ করিয়েছিলাম, তাও আমাদের ঠাসিয়ে ধরে চুপ করাইছো প্রশাসন দিয়ে। কারণ লকডাউন মোটে ছাড়ে না,
লকডাউন লকডাউন, গ্রাম টাউন লকডাউন, কেউ বেরোবে না লকডাউন। এদিকে ওনাকে দলে মিটিং করবে, মিছিল করবে, সে জায়গা কোনো লকডাউন নাই। কলকাতায় লাখ লাখ মানুষ দুর্গা পূজায় নেমে যাবে, সে জায়গা কোনো লকডাউন নাই। যখন আমরা দুটো কথা বলতে যাব, পুলিশ এসে অ্যারেস্ট করবে, লকডাউন। আমরা দাম তুমি কমাচ্ছ না কেন, যেই বলতে যাব পুলিশ একেবারে আমাদের পার্টির অফিসের সামনে কলকাতা ব্যারিকেড দেবে, লকডাউন। যাওয়া যাবে না, পরের ভালো জীবনেও চোখে দেখতে পারে না। আর একটা গল্প মনে পড়েছি, বাবু আমার না এইসব ভালো লাগে না, বাজে কথা। আমি তো ওই রকম মানুষ না, তবুও একটু বলি। এক জেলে জাল ফেলতে গিয়ে সারাদিন জাল ফেলে কিচ্ছু পায় না। হঠাৎ সন্ধ্যার আগে আগে জালের মধ্যে একখান পাথর উঠেছে, পাথর। ওই পাথর পাইয়ে আরো বেশি দুঃখ হয়েছে। মাছ পড়লো না, ভাবলাম বেশ ভারী ভারী, ওজন ওজন। যেই পাথর ফেলে দিতে গেছে, পাথরে কথা বলতেছে, এই জেলে আমাকে দিস না ফেলে, আমার নাম কল্প পাথর। তার মানে আমার কাছে যা কল্পনা করবি তাই পেয়ে যাবে। সত্যি? বলে হ্যাঁ, কিন্তু তুই পাবি, কিন্তু তোদের গ্রামের কাউকে চাওয়া লাগবে না, তুই যা চাবি তাই পাবি। গ্রামের মানুষ এমনি ডবল ডবল পাবে। তুই যদি এখন 1 কোটি টাকা চাইস, তুই 1 কোটি টাকা পাবি, কিন্তু সব বাড়ি 2 কোটি করে এমনি পাইয়ে যাবে। কই শালা কিছু চাবো না, তাহলে আমি পাবো 1 কোটি আর ওরা পাবে 2 কোটি। ওরে নিয়ে বাড়ি গিয়ে কায়দা করিয়ে একটা বস্তার মধ্যে ভরিয়ে মাচার তলায় ঝুড়ি দিয়ে ঢেকে রাখছে। ওর বউ দিয়ে কয়, কি রাখলি? কয়, খবরদার এর দ্বারে আসবি না, এ মারাত্মক জিনিস, এ জ্যান্ত মানুষ করে ফেলে ফিনিশ, এরে চিনিস? বুঝলি? কি ব্যাপার? মোটা শুনতে চাবি না। আমার মায়েদের একটা দেখবেন, হ্যাঁ, খুব ভালো আদর্শ আছে, যেটা আপনি মানা করবেন যে এই জায়গায় যাবা না, এইটা শোবা না, কেন মানা করলো ওইটা আগে দেখবো। উনি আবার যখন জাল ফেলতে গেছে, বউটা মাচার তলায় গিয়ে ওই জায়গায় হাত দিচ্ছে। মানা করলো কেন? খুলিস, খুলে দেখে বা দেখেন ভালো পাথর। আচ্ছা, পাথর পাথর তখন কথা বলছে, মা তুমি কিছু আমার কাছে চাও? আমার নাম কল্প পাথর, জানো? বা পাথরে কথা কয়। বলে কি চাইবো? বলে তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু তোমার গ্রামের মানুষ তার ডবল ডবল পাবে। তাই পাইতে ডবল ডবল। তবু আমারটা আমি চাই নেই, জীবন একটা সোনার গহনা আমারে কিনে দেয় নাই। পাথর আমারে শীতে হার আর শীতে দুল বানাই দাও। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে কানে ঝুলতেছে আর গলায় ঝুলতেছে, আর সব পাড়ি দিয়ে ডবল ডবল হার হয়ে গেছে, আর ডবল ডবল দুলের পাশায় দুল ঝুলতেছে। এই কুড়িয়ে ঘরে জীবন ভরে বাস করে গেলাম, আমারে একতলা দালান বানাই দাও। হয়ে গেছে সঙ্গে সঙ্গে একতলা দালান। আমারে 1 কোটি টাকা দাও, পেয়ে গেছে। সব বাড়ি 2 কোটি, ওর বাড়ি একতলা, সব বাড়ি দোতলা হয়ে গেছে। একেবারে সল্ট লেক, চেনার কায়দা নাই। গ্রামীণ মন্ডল 2 এখন সল্ট লেক হয়ে গেছে। এই টাইমে জেলে জাল বেয়ে যখন ঢুকতেছে, দেখেছে গ্রাম তো নাই, এ তো রাজারহাট টাউন। কিন্তু এই জায়গায় তো আমার বাড়ি ছিল, তাহলে তো আমার বউ ভেজাল বাঁধাইছে। ও তো চাইছে, ওই একতলা চাইছে, সবার দোতলা হয়েছে। তাহলে এর মধ্যে খুঁজে বের করতে হবে এখন ওই একতলা কোনটা। একতলার দরজায় গেছে, এ বলছে ফুলমালা, ফুলমালা। ওর তো গলায় সে বিশাল মোটা মালা, কানে দুল, নাকে ফুল, কি কায়দা ফুলমালা। তুমি কি করেছো? বলে আমি চেয়ে নিয়েছি, জানো, আমি চেয়ে নিয়েছি। ভাবছি আচ্ছা ঠিক আছে, পাথর তুই এই কাজ করলি, হ্যাঁ পাথর আমি যা চাবো দিবি তো? বলে হ্যাঁ দেবো। আমার বাড়ির 4টে দিক আছে, তোর 2টো দিকে 10 হাত মুখ করে আর 30 হাত গর্ত করে, খালি একদম গর্ত করে দে, 10 হাত মুখ আর ডিপ 30 হাত। ওর বাড়ির 2 পাশে হয়েছে, সবার গ্রাম ভরে সবার বাড়ির 4 পাশে হয়ে গেছে। 20 হাত মুখ করে 60 হাত ডিপ করে 4 পাশে হয়ে গেছে। ওর তো বেরোবার জায়গা আছে, আর কারো বেরোবার জায়গা নেই। তাই পাথর আর একটা জিনিস চাবো, কি দিবি তো? বলে হ্যাঁ, আমার একটা চোখ কানা করে দে।
ওর যে 100 টাকা করেছে গ্রাম শুদ্ধ 200 টাকা হয়ে গেছে, এখন আর কেউ বেরোতে পারে না। আর ওখানে খা শালারা, দালান খা, কেমন লাগে দালান খা। মমতা ব্যানার্জিও তাই, নিজের 100 টাকা করে সবার 200 টাকা করা ছাড়া ওনার কোনো কাজ নাই নাই নাই। যদি বিজেপির শেষ করতে হয় দরকার হলে ওনার 100 টাকা করবে। ওনারা যে জম্মের গালাগালি করেছে তারে বলবে চলে এসো চলে এসো, এসো না বন্ধু কাছে এসো না। কাই দেখো হাসেন তো, আবার কাশও আসে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছেন? আপনারা ভোট দিয়েছেন, আরো দেন, আমি মানা করব না। আপনার ভোট যে জায়গা মন নয় সেই জায়গা দেবেন, তাতে আমার কি, আমার বাপের কি। কিন্তু ব্যাপারগুলো কি হচ্ছে সেইগুলো বলতেছি, বাড়ি যেয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন। আপনার ভোট দেওয়ার অধিকার আপনার, এটা সাংবিধানিক অধিকার। বাবা সাহেব বি.আর. আম্বেদকর সেটা সংবিধানে লিখে গেছে। কিন্তু সেই অধিকার হরণ করার অধিকার কে দিয়েছে? যে বিজেপিকে ভোট দিয়েছে বলে তার ঘর ভেঙে দিতে হবে, বিজেপিকে ভোট দিয়েছে বলে তাকে কারখানায় যেতে দেওয়া হবে না, বিজেপিকে ভোট দিয়েছে বলে তাকে ফ্লিপকার্টে চাকরি দেওয়া হবে না, বিজেপিকে ভোট দিয়েছে বলে তার দোকান খুলতে দেওয়া হবে না, বিজেপিকে ভোট দিয়েছে বলে তার ঘরে আগুন জ্বালিয়ে দিতে হবে। তাহলে ব্যাপারটা কি হলো? আমার আগে যিনি বক্তব্য রেখেছেন, খুব ভালো বক্তব্য রেখেছেন, আমার ভালো লেগেছে। কি নাম জানো? অমৃতবাবু, অমৃতময় বক্তব্য রেখেছেন। আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি কিসে জানেন? বাংলাদেশে যে পরিস্থিতিটা হলো, একদম বিনা দোষে অসহায় অতি সহজ সরল মানুষগুলো। আমি তো বৎসরে 3-4 বার করে বাংলাদেশে গান গাইতে যাই। জানেন না তো আপনারা কি পরিস্থিতি, গান লেগে গেছে একদম, মানুষ চোখের জলে ভাসছে। এই টাইমে ঠ্যাং ঠেঙে মুসলমান এসে বলবে এ মশাই গান বন্ধ করো, আমাদের আজানের টাইম হয়ে গেছে। ওই চোখে জল নিয়ে বলদের মতো দোল করতাল নিয়ে বসে থাকতে হবে। ভারতবর্ষে কোথাও আছে যে কীর্তনের সময় আজান বন্ধ করা হয়? আছে কোথাও? কোনোদিন মুসলমানদের বলা হয় না তোমাদের আজান বন্ধ করে দাও, আমাদের হরে কৃষ্ণ নাম হচ্ছে। বলা হয় কি? হয় না। শোনেন, আজকে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই অত্যাচার আজকের থেকে নয়, এই অত্যাচার আজকের থেকে নয়, এই অত্যাচার বহুদিন আগের থেকেই। মুসলমানের মধ্যে দুটো মতবাদ আছে, একটা মোল্লাতন্ত্রী, একটা আল্লাহতন্ত্রী। ওদের মধ্যে 4টে মতবাদ আছে, সেটা হচ্ছে হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। কোনো মিয়া ভাই থাকলে আমি ভুল বললে বাধা দেবেন। তাহলে শরীয়তি, মারফতি, হজিকতি, তরিকতি। মারফতি মতের মুসলমান ভাই যারা, তারা হয় শান্ত। আর যারা শরীয়তি মতের মুসলমান, তারা কিন্তু কি লেখা আছে কোরআনে জানেন? আমি বললে আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে লেখা রয়েছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। আমার কাছে কোরআন আছে, আমি অথেন্টিকতা ছাড়া কথা বলি না। আমার কাছে যে কোরআন আছে, সে কোরআন অন্য কারো কাছে আছে কিনা আমি জানি না। আজ থেকে 25 বছর আগে 21,000 টাকা দিয়ে কোরআনটা বাংলাদেশ থেকে কালেকশন করেছি। প্রথম আরবিতে লেখা, তারপর আরবি উচ্চারণ লেখা বাংলায়, তারপরে বাংলায় তর্জমা করা। তার এক একটা আয়াত আর এক একটা সূরা ধরে যদি আমি বলতে থাকি, তাহলে এই জিহাদি, সন্ত্রাসী, তালিবানি এরা যে কত বড় উগ্র, এরা যে কত বড় খতরনাক। এরা যখন তখন আপনার নারীকে ধর্ষণ করলে এরা ভাবে আমাদের সওয়াব হবে, আমাদের জন্য আল্লাহ তাআলা বেহেশতের পথ খুলে দেবে। এটা হচ্ছে ওদের চরিত্র। এই জন্য যে মানুষগুলো শুধু শুধু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলো, খুন করা হলো, নারী ধর্ষণ করা হলো, আমার অমৃতবাবু বলেছেন অন্তত একটা প্রতিবাদী ফোনও তো যেতে পারত। ওপার বাংলার ইলিশ মাছ তো ঘরে বসে খান, ওপার বাংলার ভালো ভালো জিনিস যখন পান, অন্তত একটা ফোনে তো বলতে পারতেন, মাননীয়া দিদি এটা কি হচ্ছে, এই সহজ সরল মানুষগুলোকে কেন এইভাবে খুন করা হচ্ছে, আপনার প্রশাসন কি করছে, একটা ফোনে বলা যেত না? যখন কার্গিল যুদ্ধ হয়েছিল,
অটল বিহারী বাজপেয়ীর কাছে আমেরিকার রাষ্ট্রপ্রধান ফোন করে বলেছিল, আপনি কাশ্মীর সমস্যাটা মিটিয়ে নিন, তাই না হলে পাকিস্তানের হাতে যে অ্যাটম বোম রয়েছে ওই অ্যাটম বোম ছেড়ে দিতে পারে। তখন অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন, হ্যাঁ ওরা পারে, ঘাউরি ক্ষেপণাস্ত্রের মাঠে ওদের যে অ্যাটম বোম রয়েছে আমি তা জানি, কিন্তু ওরা যদি অ্যাটম বোম চার্জ করে ভারতের উপরে, আপনাকে একটা কথা বলে রাখি, তাহলে পৃথিবীর ম্যাপ থেকে পাকিস্তান শব্দটা উড়ে যাবে, পৃথিবীর ম্যাপে পাকিস্তান দেশটা থাকবে না। এই বলে ফোন কেটে দিয়েছিলেন। বাপের বেটা অটল বিহারী বাজপেয়ী, বাপের বেটা মোদিজি ৩৭০ ধারা তিনি বাতিল করেছেন, ৩ তালাক বিল পাশ করেছে। কারো ক্ষমতা হয় নাই স্বাধীনতার পরে ৩৭০ ধারা বাতিল করা। জানে না সাধারণ মানুষ এই ৩৭০ ধারার মানে কি। আপনি কাশ্মীরের বাইরের লোক হলে কাশ্মীরে গিয়ে কোনোদিন জমি কিনতে পারবেন না। কাশ্মীরে ভারতীয় পতাকা উড়বে না, ওদের আলাদা নিজস্ব পতাকা। কাশ্মীরের সংবিধান আলাদা, ভারতীয় সংবিধানে ওরা চলে না। এই রকম আইন ভারতবর্ষে থাকতে পারে, কিন্তু হাত দেওয়ার মতো কারো সাহস হয়নি। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, সাহসী প্রধানমন্ত্রী আমার নরেন্দ্র মোদীজি সেই আইনকে রদ করে দিয়েছে। কাশ্মীরে ভারতে যেমন সব রাজ্যে আইন, একই আইন। ভারতীয় পতাকা সেখানে তুলেছেন, ভারতীয় সংবিধান সেখানে মানিয়েছেন। আমার মাননীয় মুখ্যমন্ত্রী তারও বিরোধিতা করেছেন। 100 কানা করতেই হবে ওনার। কেন? ওনার দুধেল গাইরে তালি রাগিয়ে যাবে। দেখেছেন ব্যাপারটা? সেই কাশ্মীরি পণ্ডিতদের কারণ হয়েছিল, সেখান থেকে লাখ লাখ মানুষকে খুন করা হয়েছিল। সেই পণ্ডিতদের আবার ডেকে নিয়ে কাশ্মীরে পুনর্বাসন দেওয়া হচ্ছে, তাদের হারা সম্পত্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে। মোদিজি খারাপ, সারা ভারতবর্ষের চিন্তা মোদিজি করছেন। মোদিজি খারাপ। এই 80 কোটি মানুষের খাবার দিচ্ছে, তুমি 1 মাস দাও না, 1 মাস 5 কেজি করে দিয়ে দেখাও। কয় আমি তেলের দাম কমাতে পারবো না। পারবো না কেন তা তো আমরা জানি। তাহলে তোমাদের ওই দুধেল গাভীর যে ইমাম ভাতা ওইটা দিতে পারবা না, ওই যে ক্লাবের যে 5 লাখ করে ওইটা দিতে পারবা না। তাই খেলা করতে কারা যাবে? খেলা হবে। কি গান বলে খেলা হবে? বিজেপি করলে পরে কেলান হবে, খেলা হবে। এই হচ্ছে ওনাদের খেলা হবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? খালি ব্যাপারটা কি হলো? দুর্গা পূজায় 50,000 টাকা করে, এগুলো তো দিতে পারবে না। খাবার দাও মানুষকে। যদি তুমি বাংলার গর্ব মমতা হও, যদি তুমি সত্যি মা মাটি মানুষের মা হও, তাহলে মানুষের জন্য খাদ্য যোগাও। মোদিজি বাপের মতো কাজ করেছে, 80 কোটি মানুষকে খাদ্য জুগিয়েছে। তুমি 1 মাস যোগায় দেখাও, আমি মা বাংলার গর্ব মমতা আমি দিচ্ছি, দিয়ে দেখাও। তেলের দামটা কমিয়ে দেখাও। কিছু করবা না, নিজের 100 কানা করে আর একজনের 200 কানা করবা। বাবা অনেক সময় বলেছি, কোনো আর একটা দিন আমাকে আপনারা ডাকবেন। আমার আর একটা জায়গায় 8টার সময় মিটিং আছে, সেই জায়গায় আমার যেতে হবে। আমার একটা মাত্র কথা, সেই কথাটা বলে যায়, যারা বিজেপি করেন তাদের ভয় নাই। কংগ্রেস 0 হয়ে গেছে, সিপিএম 0 হয়ে গেছে। এখন কিন্তু দুটো দলই বাংলায় আছে। কারা? তৃণমূল আর বিজেপি। তাও তৃণমূল ওরা ভাবছে যে আমাদের ভোট দেশে কিনা, এইগুলোরে মারো, মারিয়ে আনো, তাই না? তাহলে বাংলায় ক্ষমতায় বিজেপি, বাংলার ক্ষমতায় বিজেপি ছাড়া কিন্তু আর কেউ আসবে না। দেখবেন আপনারা 1 বছরের মধ্যে নিজেদের মধ্যে কাটমানি নিয়ে গন্ডগোল বাঁধবে, নিজেরা খুনোখুনি আরম্ভ করবে, নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে নিজেরা শেষ হয়ে যাবে। সেদিন দেখবেন মানুষ পরিবর্তন চাইবে। সেদিন অ্যানালাইসিস হবে যে মমতা ব্যানার্জি বা বাংলায় কি করেছে আর মোদিজি বা ভারতবর্ষের জন্য কি করেছে। সেদিন বিজেপিকে ওই তৃণমূল যারা সাপোর্ট করে তারাও ভোট দেবে, আর বাংলার ক্ষমতায় বিজেপি আসবে। মনে রাখেন, 3 বার বলে গেলাম, চিরদিন একজন ক্ষমতায় থাকে না।
আপনারা আগামী লোকসভা ভোটে এবার যা করেছেন, মনে করেন আপনারা মোদিজিকে হারাইয়ে দিলেন, তাহলে কারা যাবে ওই জায়গা? খিচুড়ি সরকার। খিচুড়ি সরকার যার যার দিক শেষে টানবে। খিচুড়ি সরকার হলে কি হবে? ওই তালিবানি উগ্রপন্থী জিহাদিরা কিন্তু ভারতবর্ষে আরো বেশি করে মাথাচাড়া দেবে। সাবধান হয়ে যান। ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয় তাহলে অন্তত আরো 50টি বছর বিজেপি যেন থাকে ভারতবর্ষের ক্ষমতায়, তাই না হলে আপনাদের উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কাদের? হিন্দুদেরও, মুসলমানদেরও। মুসলমানরা আফগানিস্তান থেকে পলায় নাই, কায়দা আছে। মেয়া বাইরেও সুস্থ হয়ে ভাত খাতি পারবা না, কারণ ওই যে জেহাদি, ওই যে তালিবানি সন্ত্রাসীরা, ওরা যদি ক্ষমতা দখল করে নেয়, ওদের হাতে যদি এটা চলে যায়, কারণ দিদিমণি যেটা চাইছেন, উনি তো তাদের খেপাতে চাইছেন না, ওনার যে দুধের গাভী, এই জন্য খুব বেশি করে ওনাকে দুধ দিয়েছে, উনি দুধ খেয়ে বেশ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, এই জন্যে ওদের কোনো দোষ নাই, ওদের জন্য কাঁচা ঘাসের ব্যবস্থা করেছে। আর আমাদের শুকনো খেয়ারও দেয় না। আজকে আপনাদের বাগদার সবচাইতে একটা দুঃখজনক ঘটনা, বাগদার বিধায়ক নেই, থাকতেও নেই, যাকে বিশ্বাস করে আপনারা ভোট দিয়ে, পদ্মফুলে ভোট দিয়ে বিধায়ক করেছিলেন। আমার বোধেই আসে না কি করে এই কয়েকদিনের ভিতরে সেই মানুষটা জব করে এই দলটাকে ত্যাগ করে চলে গেলেন। তারপরে আবার ভাবি উনি তো তৃণমূলেরই লোক, উনি তো কোনোদিন বিজেপি ছিল না, তাহলে উনি তৃণমূলেরই লোক, আসছিল বিজেপিতে, ভাবলো বিজেপি ক্ষমতায় আসছে, আগামীতে আমি যাই একটু দ্বারকা হয়ে ক্ষীর খাইয়ে আসি। তবে আপনারা তার জন্য অসহায় থাকবেন না। আমার মাননীয় ঠাকুর মহাশয় রয়েছেন, এমপি শান্তনু ঠাকুর মহাশয়, এদিক অশোক কীর্তনিয়া কাছে রয়েছে এমএলএ। আমি তো বাগদারি মানুষ, বাগদা কম বছর বসবাস করেছি। হেলেন্সা 5 নম্বর বটতলা আমার বাড়ি ছিল না, 1 নম্বর দিঘির পান 20 বছর ওখানে বসবাস করে গেছি না আমি, এই জায়গা সব চিনি না। এখান দিয়ে একদম মুড়িঘাটা হয়ে কত গান গাইছি না, এই যে সেই রাস্তা। তারপরে গাড়াপোতা কালীবাড়ি কতবার গান গাইলাম, 5 সিমলা, কৃষ্ণচন্দ্রপুর, ট্যাংরা কলোনি, আমি সব গ্রামের নাম আমি বলে দেব, যেটা বিশ্বজিৎ হয়তো বলতেও পারবে না। আমার সব জায়গা চেনা। এই জন্যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি প্রয়োজনে আমাদের যে এমএলএ প্যাড, সেই এমএলএ প্যাডগুলো আমি এখানে দিয়ে যাব, সই করা প্যাড। এমএলএ দ্বারা যা দরকার হয় আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন। বাবা শিশির, তুমি অন্তত কিছু এমএলএ প্যাড, যেটা আমার সই করা প্যাড, বিভিন্ন মণ্ডলে পৌঁছে দাও। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপরে যে হাসপাতালে ভর্তি হতে হয়, বিভিন্ন রকমের সব সার্টিফিকেট আমি পৌঁছে দিচ্ছি, মণ্ডলে মণ্ডলে দিয়ে দাও, সই করা। ও একজন এমএলএ লিখে দিলি হয়ে যাবে। তারপরে আগামীতে তো আসছে দাদা বিশ্বজিৎ, কোথায় দাঁড়াবেন আপনি? আপনি যে একজন বেঈমান সেটা যে মানুষ জেনে যাবে দাদা। আপনি ভাবছেন বনগাঁ উত্তরে দাঁড়িয়ে জিতবেন, মানুষ কিন্তু ঘুমের ঘরেও বলে ওঠে, খবরদার বিশ্বজিৎ বেঈমানকে মোটে একটা ভোটও দিও না, তোমরা একটা ভোটও দিও না। যারা তৃণমূল করছে তারাও ভাবছে এই লোকটা কি করে পারলো, এই কি লজ্জা গেলে। আর যারা এইসব কাজ করে না তাদের লজ্জা। একজন কইছিল, তুমি যে এইভাবে বাজারের মধ্যে জাঙ্গিয়ে পড়ি হয়েছে যাচ্ছ, তোমার লজ্জা করে না? ভাই আমারে দেখি লজ্জা, তাই লজ্জা পাইয়ে চলে যায়। হ্যাঁ, ওরে দেখি লজ্জা, তাই লজ্জা পাইয়ে চলে যায়। ওনার কথা কি বলবো, কি বলবো, কি একটু বলে আজকের মতো আমি শেষ করছি। এরপরে আমার মামনি রয়েছেন, খুব ভালো বক্তা, উনি ভালো বক্তৃতা দেন। আমি যেটুক পারলাম বলে গেলাম। আর আপনাদের দুর্বল হওয়ার কোনো কারণ নাই, যারা যেখানে আছেন নেমে পড়েন, এরকম ছোট ছোট সভা করুন, গ্রামের মধ্যে গিয়ে করুন। আমাকে ডাকলে আপনারা পাবেন, আমার কাছে শুনে একটু টাইমটা নেবেন, আমি সব জায়গায় ঘুরবো। দরকার হলে আগামীতে ভোটে বাগদা এসে আমি দাঁড়াবো ভোটে, বলে দিলাম না।
যদি দল চায় তাহলে আমি আপনাদের এখানে চলে আসবো, নিশ্চিন্ত থাকেন আপনারা। আমি ওই বেইমানি করা মানুষ না, এটা মনে রাখেন আপনারা। হরিবল, সবাই মিলে একটা এবার ধ্বনি দেন, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরমন গোলকচাঁদ প্রেমানন্দে রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। বলো জয় জয় কালী মা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আমাদের সব এক, রাম সীতা হরি কালী সব এক। আর আপনারা যে যার ভক্ত আছেন না কেন, কাউকে হিংসা করবেন না। বৈষ্ণব হন, শাক্ত হন, কেউ কাউকে হিংসা করবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকলে আপনাদের কেউ কিছু করতে পারবে না। জয় হরি বল, হরি বল, হরি বল। ধন্যবাদ মাননীয়